আপনার একটা বক্তৃতা ভাইরাল হয়েছিল বহু ইউটিউবারকে নিয়ে। এটা তো বাস্তব বলতে আপনার নামে যতগুলো কেস হয়েছে, বহু ইউটিউবারের নামেও ততগুলো কেস হয়েছে। এবার ঝুট ঝামেলা আসতে পারে, এত রিস্ক ফ্যাক্টর আছে, আফসোস নেই আপনার? কি অধিকার দিয়ে তোমাকে আমাকে জিজ্ঞেস করার? সরকারের লাইন এবং দিলীপ ঘোষের লাইন এক হয়ে গেলে প্রশ্ন উঠবে। এখানে এসে বসেছিলাম, গলায় একটা গেরুয়া উত্তরীয় ছিল। আজকের উত্তরীয়টা একটু অন্য রকম। গরুর দুধে শোনা দাদা বড়ই রোমান্টিক, এরকম একটা লাইন হচ্ছে। কারোর অসুবিধা হলে আমার কিছু করার নেই। যেটা আমার মনে হয় ঠিক মনে হয় সেটা আমি করি। জ্যোতিষীতে বিশ্বাস করেন? মানে ভালো সময় আসবে জানেন, বিশ্বাস করেন? জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কোনো রিগ্রেট ফিল করেন একদম ব্যক্তিগত স্তরে? বিতর্ক বিনা অনুষ্ঠান হয় না, রাজনীতিতে সব প্রি প্ল্যান্ড হয়। আপনি পাশে বসে আছে আপনার স্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কিছু কথা বলা হয়েছে। আমরা ঠিক দিচ্ছে লড়াই করতে। এই লোকগুলো কোথায় ছিল যখন আমি লড়াই করছিলাম? দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিকে এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছেন। বিজেপির সমর্থক সেই দিলীপ ঘোষকে ঘিরে ধরে স্লোগানিং করলো, কষ্ট পেয়েছিলেন? তার নিজের পপুলারিটি দরকার হয়, তখন দিলীপ ঘোষের নাম নেই অনেকে। রাজনীতি না করলে দিলীপ ঘোষ কি করবে? কখনো ভেবেছে এই প্রশ্ন? কখনো? তো আমি পার্টিতে থাকার জন্য বড় জায়গা দখল করে আছি লোকের মনে হোক কর্মীদের, তাতে কারো অসুবিধা হতে পারে। দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছে না, তাহলে এটা দিলীপ ঘোষ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারছে ক্যামেরায়? কেন বলতে যাব? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। যাকে নিয়ে বঙ্গ রাজনীতির শেষ 3 মাস বহু বিতর্ক, বহু ঘটনা, বহু কর্মকাণ্ড, কারখানা, অনেক আলোচনা, অনেক সমালোচনা, সেই ব্যক্তি এখন আমার সঙ্গে শারদিয়ার আড্ডায়। আমাদের চ্যানেলে যদিও প্রথম নয়, 3 নম্বর ইন্টারভিউ এটি। দিলীপ ঘোষ। দিলীপদা, প্রথমেই শারদিয়ার শুভেচ্ছা, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কেমন আছেন? আমাদের ভিউয়ারদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালোই আছি, ভালোই থাকি আমি। আগেরবার যখন ইন্টারভিউ নিয়েছিলাম, বাইরে আপনি দাঁড়িয়েছিলেন, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানে এসে বসেছিলাম, গলায় একটা গেরুয়া উত্তরীয় ছিল। আজকের উত্তরীয়টা একটু অন্য রকম। শারদিয়া চলছে তো রংচং অন্যরকম চলছে। পুজোতে আপনার কিভাবে ছোটোবেলায় কেটেছে? রাজনীতিবিদ হওয়ার পর পুজোটা ঠিক কিভাবে কাটেন এবং এখন বর্তমানে কিভাবে কাটানোর পরিকল্পনা আছে? ছোটোবেলায় যেখানে স্কুল জীবন কেটেছে, গ্রাম অজপাড়া গ্রাম মেদিনীপুরের উড়িষ্যার দিকে, সেখানে পুজো টুজো এত চল ছিল না, কারণ টাকা পয়সা ছিল না লোকের, গরিব মানুষ, চাষিবাসি। দূরের গ্রামে পুজো হতো, আমরা দেখতে যেতাম মাঝে মধ্যে, কতটা কাটমা বাঁধলো, কতটা ঠাকুর হলো, কবে শেষ হবে। আশপাশের গ্রামের লোক এক জায়গায় সম্মিলিত হতো কদিনে বড় পুজো বলে। পরে শহরে আসি, পুজো দেখি, আস্তে আস্তে পড়াশোনা করতে গিয়ে তারপর কলকাতায় আসি, পুজো দেখতে বেরোতাম। এখন তো পুজো দেখা হয় না কয়েক বছর ধরে, বিশেষ করে রাজনীতিতে আসার পরে। আর আমার ওই পুজো উদ্বোধন ইত্যাদি পঞ্চমী ষষ্ঠী অবধি চলে। তারপরে আগে তো থাকতাম এখানে, কোথাও কোথাও কারো বাড়িতে গিয়ে থাকতাম 2-3 দিন শান্তিতে আরামসে। ইদানিং গত 3-4 বছর ধরে, 4-5 বছর হয়ে যাবে যখন থেকে প্রেসিডেন্ট নাই আমি, চাপও কম থাকে, প্রোগ্রাম কম থাকে। আর সমস্যা একটা যে যারা আমার সঙ্গে থাকতো, একা থাকতাম, ড্রাইভার, পিএ, যারা রাঁধুনি, সব বাড়ি চলে যায়, তা খাওয়ারও কিছু নেই বাড়িতে। তো আমিও বাইরে চলে যেতাম তীর্থ করতে। গত 4-5 বছর ধরে এটা চলছে আমার। তো প্রায় বড় বড় তীর্থ সব হয়ে গেছে, দেশের সব জায়গায় ঘোরা। এইভাবে যে 5-6 দিন 7 দিন পুজোতে আমি বাইরে চলে যেতাম। এবছর কিছু প্ল্যান আছে? এবছর কিছু পরিকল্পনা আছে? এবারে প্ল্যান মানে এখানে এই আবাসনে এসেছি, গত বছর পুজোয় থাকা হয়নি, বাইরে গেছিলাম। এবারে যেহেতু পরিবার নিয়ে আছি, তো একটা দায় থাকে, ইচ্ছা আছে আমাদের এখানে 4 দিন পুজোতে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমাদের এই আইডিয়াল ভিলে আবাসনেতে খুব ভালো করে পুজো হচ্ছে, সবাই মিলে লেগেছে। সাংস্কৃতিক প্রোগ্রামের রিহার্সেল চলছে, নাচ গানের, সব মিলিয়ে সবাই ইনভলভ। ঠাকুর যেদিন এলো আমরা সবাই মিলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে সবাই মিলে স্বাগত পুরো পরিক্রমা করে মাকে বোধন করা হলো। তো এইসব হয়ে গেছে, সেই জন্য এবারে 4-5 দিন তো আছি পুজোতে, বাড়িতেই থাকবো। এবারে আবাসনে ঠিক হয়েছে সকাল থেকে রাত্রির অবধি ঘরে কেউ উনুন জ্বালাবে না, ওখানেই রান্না বান্না হবে। হ্যাঁ, সকালবেলা জলপান থেকে আরম্ভ রাত্রে খাওয়া দাওয়া পর্যন্ত, চা ফা সব ওখানে থাকবে। সবাই আসো, আড্ডা মারো, পুজোতে গল্প করো। তো সেভাবে কাটাবার ইচ্ছা আছে।
দীপদাম, ব্যক্তিগত উপলব্ধি জানতে চাইবো। বহু মানে শেষ যদি 6টা মাস দেখি আপনাকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে, আন্দোলন মানে আন্দোলন শব্দটাই ঠিক, বহু ঝড় বয়ে গেছে। আপনাকে কতটা প্রভাবিত করেছে? কারণ আমি যতটা আপনাকে দেখেছি আপনি বলিষ্ঠ আত্মবিশ্বাসী বরাবর ছিলেন। কোথাও কি আপনাকে কি ভিতরে টলিয়েছে, একটা ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে? আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি, যেভাবে দায়িত্ব আছে সেই কাজ করেছি, এখনও ঘুরছি। আমি বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে তখন অন্যরকম কাজ করতাম, ডিসিশন নিতে হতো, বৈঠক করতে, এখন সেগুলো কমে গেছে। আমি সাধারণ কর্মীদের সঙ্গেই আছি, সকাল থেকে বেরোই, ঘোরাঘুরি করি। সকাল থেকে বেরিয়েছিলাম দুর্গাপুরে, এইমাত্র ফিরলাম সারাদিন। তার মধ্যে বিষ্ণুপুরে গেছি, বর্ধমানে গেছি, করতে করতে দেখা করতে করতে এলাম। তো এটা আমার চলতেই থাকে। সেই জন্য এতে একসময় টিএমসির অসুবিধা হতো আমার গতিবিধি নিয়ে, আমাদের পার্টিরও কারোর অসুবিধা হয়। কারোর অসুবিধা হলে আমার কিছু করার নেই। যেটা আমার মনে হয় ঠিক, যেটা পার্টির জন্য ঠিক মনে হয়, সেটা আমি করি। কিন্তু কোথাও গিয়ে যে বিজেপির উত্থান আপনার হাত ধরে, এটা আপনি নিজেও বলেছেন, এটা তো ঠিক যে এতজন বিধায়ক সাংসদ আপনার সভাপতিত্বে বঙ্গ বিজেপি পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিজেপিকে নিয়ে আলোচনা করি, একটা ডিগ্রেডেশন চোখের সামনে আমাদের ধরা দেয়। এইটা আপনাকে খারাপ লাগা কি কোথাও কি সৃষ্টি করে দিলীপদা? পার্টি যদি নির্বাচনে জয়ী না হয় নিঃসন্দেহে খারাপ লাগে। আমি নিজে জিততে পারিনি শেষ নির্বাচনে, আমার খারাপ লেগেছে। তো কেন হচ্ছে কি সেটা পার্টির এখন যারা দায়িত্বে আছেন তারা ভাববেন, তারা চিন্তাভাবনা করবেন, সর্বভারতীয় নেতারা ভাববেন। পাবলিকের মনের মধ্যে এর একটা নেগেটিভ প্রভাব পড়ছে, সাধারণ কর্মীদের মনেও পড়েছে। তো অনেক সময় কি হয়, যাকে সিংহাবলোকন বলে শব্দ আছে সংস্কৃতে, মানে সিংহ খানিকটা এগিয়ে আবার পেছন দিকে ঘুরে তাকায়, আবার এগোতে থাকে, বা দুপা পিছিয়ে এসে জোরে লাভ দিতে হয়। তো পার্টি মাঝখানে এই 2-3-4 বছর একটু রেজাল্ট আমাদের ঠিক হয়নি, আশানুরূপ হয়নি, যে গতিতে এগোচ্ছিলাম কোথাও একটু ভাটা এসছে। তো আমার মনে হয় তাতে সাময়িক হয়তো একটা ছন্দপতন হয়েছে, কিন্তু বহু লোক পার্টিতে নতুন এসছেন, সবাইকে অ্যাডজাস্ট করে এগোতে গিয়ে হয়তো তালমিল ঠিক থাকছে না। কিন্তু পুরনো লোকেরাও আছেন, নতুন লোকেরাও আছেন, সবাই মিলে যদি লাগে পশ্চিমবাংলায় পরিবর্তন হতে পারে। যে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিকে এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছেন, বিভিন্ন সময় আমরা এবার দেখলাম যে বহু বিজেপির সমর্থক সেই দিলীপ ঘোষকে ঘিরে ধরে স্লোগানিং করলো, কষ্ট পেয়েছিলেন? সমর্থক নাই, কিছু লোক এসেছে পার্টিতে, তারা বিজেপি হয়নি এখনও। আমার সন্দেহ আছে তারা কোনোদিন বিজেপি হবে কি না। এই ধরনের কিছু লোক পার্টিতে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে, তারা অভ্যাস পাল্টাতে পারে না। সে কার বিরুদ্ধে করছে, কোন পার্টিতে, সেটা তাদেরকে বড় করেন, তাদের একটা এজেন্ডা নিয়ে আসে। সেরকম কিছু লোক উৎপাত করেছে, আর তার জন্যই পার্টির ইমেজ একটু খারাপও হয়। আমি তো অভ্যস্ত, আর এই লোকেরাই টিএমসি থাকতে আমাকে গো ব্যাক বলতো। কাকে গো ব্যাক বলতে হবে বলে ও যে সারা জীবন ওদের দিলীপ ঘোষকে গো ব্যাক বলতে হবে, সেই অভ্যাসটা রয়ে গেছে এখানে এসেও। সেই জন্য কোথায় যাচ্ছে, কী বলছে, স্লোগান কী, নীতি আদর্শ কী, ওসব বোঝে না ওরা। আছে ভাড়াটিয়া কিছু লোক পার্টিতে রাখতে হয়, যারা মাঝে মধ্যে কারো ইশারায় কাজ করে, এইসব নিয়ে কিছু চিন্তা করি না আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা যেদিন থেকে কাঁধে নিয়েছি সামনে দাঁড়িয়েছি। সত্যি কি চিন্তা করেন না? আপনি তো মানুষ দিনের শেষে। তাহলে চিন্তা মানে কি, এগুলো পার্টির মধ্যে হতেই থাকে। যখন পরিবার বড় হয়, 2-3 ভাই আছে, মা বাবা খুব সুখে ছিল, যেই বিয়ে হলো, বউ আসতে আরম্ভ করলো, তখনই খটামটি শুরু হয়ে যায় ছোটোখাটো বিষয় নিয়ে। তো পরিবার বাড়লে তো কিছু সমস্যা হবেই, তার সমাধান করার জন্য লোক আছে, করবে। আপনারও বিয়ের পর বহু বিতর্ক, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি, রাজনীতিটা কোন জায়গায় চলে গেল, এবং সামগ্রিকভাবে দিলীপদা বিজেপির ভিতর থেকে আপনাকে নিয়ে অনেক বেশি বিতর্কিত কথাবার্তা এসে রাদার দেন তৃণমূল বা বামেরা আপনার নামে সে অর্থে কোনো কুৎসা করেনি? না, বলছি না, কিছু উটকো লোক পার্টিতে এসে যায় না, তো এসে গেছে কিছু লোক, তারা বুঝতে পারছে না কোথায় দাঁড়াবে, কী করবে, কিন্তু সে যে আছে এটা দেখাবার চেষ্টা করে। দিলীপ ঘোষকে তোমরা এমন বিতর্কিত করেছো মিডিয়ার লোকেরা প্রথম থেকেই। কিছু লোকের ইচ্ছা না থাকলেও কিছু বলে, একটুখানি পাবলিসিটি নিই, দিলীপ ঘোষের নাম বলে তার নামটা হয়, সে মরে গেছে কি বেঁচে আছে লোকে ভুলে গেছে, কিন্তু দিলীপ ঘোষকে নাম নিলে বোঝা যায় যে হারে ওটা তো মালটা বেঁচে আছে এখনও। এরকম কিছু লোক থাকে। মিডিয়াতেও অনেক মিডিয়া আছে যারা অনেকদিন ধরে ঢিলে যাচ্ছে, তো আমার একটা ইন্টারভিউ চায় একটুখানি টিআরপি বাড়াবার জন্য। তো ঠিক আছে, পরস্পরের প্রয়োজন আছে, মিডিয়াকে আমার প্রয়োজন, আমাকে মিডিয়ার প্রয়োজন আছে, দুজনের প্রয়োজন আছে। তো সেই জন্য তারাও আসে। আমি সেই জন্য ছোটো মিডিয়া বড় মিডিয়া দেখি না, সবাইকে মিডিয়া মনে করি। আর সবার সঙ্গে আমি সমান ব্যবহার করে এসেছি, আমার কর্মীদের সঙ্গে সবার সঙ্গে সমান ব্যবহার করে এসেছি, সাধারণ মানুষের সঙ্গে, এমনকি অন্য পার্টির লোকেদের সঙ্গে আমি বন্ধুত্বের মতো ব্যবহার করি। এখন আমি আসছি বিষ্ণুপুরের বড়জোড়া থেকে, বেলিয়াতোড় থেকে। আমি আজকে গেছিলাম ওখানে, আমি বন্ধুই বলি তাকে, সুজিত চক্রবর্তী সিপিএমের এমএলএ ছিলেন, এখন নাই উনি, আমিও নাই, কিন্তু বন্ধুত্ব আছে। তিনি একবার তার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমাকে ডেকেছিলেন, আমি তখন
এমএলএ স্টেট প্রেসিডেন্ট বিজেপির, আর সিপিএমের এমএলএ প্রোগ্রাম করেছে, গেছিলাম, সে নিয়ে বহু হই হুল্লাড় মিডিয়ারেই হয়েছিল, কিন্তু এটাও হতে পারে। তার বাড়ি যখন গেছিলাম, তার বাবা আমাকে আশীর্বাদ করেছিলেন। উনি ফোন করেছে যে আমার বাবা মারা গেছে, তোমাকে খুব ভালোবাসতো, পছন্দ করতো, তো তার শ্রাদ্ধে এসো। আজকে আমি তার বাড়িতে শ্রাদ্ধে গেছিলাম। দিলীপ ঘোষ এরকমই থাকবে। আপনি মিডিয়ার উপরে একটু ক্ষোভ বর্ষণ করলেন, আমি বুঝতে পারলাম, হালকা চালে বললেন যে তোমরা বিতর্ক তৈরি করেছো, কিন্তু দিলীপদা আপনি একের পর এক এমন স্টেটমেন্ট দিয়েছিলেন লোকাল লেভেলের কর্মীদের উজ্জীবিত করার জন্য, এটাও তো মানবেন যে কিছু কথা বিতর্কিত ছিল। এবং আজকের দিনে আপনি, আমার এখনও মনে পড়ে আপনি কোথাও একটা বলেছিলেন শিল্পীদের রোগড়ে দিতে হবে, অর্থাৎ আপনি বোঝানোর চেষ্টা করেছিলেন শিল্পীদের দ্বিচারিতাটার বিপক্ষে আপনি কিছু বলতে চান। বলিনি আমি, অনেকে বলেছে যদি ওনারা এই যারা বাইরে থেকে ডায়লগ দিচ্ছে যদি আসে কি হয়, রাজনীতিতে আসতে তাহলে রোগড়ে দেবো, নির্বাচনে নামো, দিয়ে বলো না, কোনো দায়িত্ব নেবো না, ডায়লগ দেবো, এটা কি করে চলতে পারে? আমি এটা মেনে নিই না। আপনাকে নিয়ে নতুন প্যারোডি গান আপনি শুনেছেন? অনির্বাণ ভট্টাচার্যের মতো শিল্পী আপনাকে নিয়ে গান করেছে, গরুর দুধে সোনা, দাদা বড়ই রোমান্টিক, এরকম একটা লাইন হচ্ছে। না, আমাকে নিয়ে যদি কারো ব্যবসা চলে, কারো পেট চলে, আমার আপত্তি নেই। দিলীপ ঘোষ কি আমি কাউকে বোঝাতে কোনো দিন যাইনি, যাবও না, মানুষ জানে আমাকে। আর একদিন নয়, 10 বছর ধরে আমি রাজনীতিতে আছি, লুকোবার কিছু নেই, সামনে বলি, সামনে দাঁড়িয়ে বলি, রাস্তায় দাঁড়িয়ে বলি, এভাবে বলবো। কারো ভালো লাগে, কারো খারাপ লাগে, হতেই পারে, কেউ সেটাকে অন্যভাবে নিয়েছে। আমি বললাম না, যখন তার নিজের পপুলারিটি দরকার হয় তখন দিলীপ ঘোষের নাম নেই অনেকে। আপনার নাম ব্যবহার করে পপুলার হওয়ার চেষ্টা, এটা বলতে পারছেন গানের লাইনে প্যারোডি? হ্যাঁ, তা নাহলে আমাকে নিয়ে টানবে কেন? আমি সাথেও নেই, পাশেও নেই, আর আমি কিছুই নেই এখন, তাও আমাকে বলতে পারছে না লোকে। এবার আজকের দিনে দাঁড়িয়ে কি পিছনে ফিরে দেখেন যে আপনার হাত ধরে যখন 77টা এমপি বঙ্গ বিজেপি পেয়েছে, ক্ষমতা দখলের একদম কাছে চলে আসা অনেক নতুন মুখ, শ্রাবন্তী, পায়েল, যশ দাশগুপ্ত, এদেরকে বিজেপিতে জয়েন করানো, রাজীব ব্যানার্জি অবভিয়াসলি, আপনার কি মনে কোথাও না কোথাও আত্মসমালোচনার জায়গা কোনোদিন করেছেন যে মনে হয় এদের না নিলেই ভালো হতো, ক্ষমতাটা আমরা দখল করতাম? না ভাই, নিলে না নিলে এরকম কিছু হয় না রাজনীতিতে। হ্যাঁ, ওই শটটা এরম মারলে ভালো হতো ফুটবলে, এ বলে কোনো লাভ নেই। মেরেছো, বলে গেছে, না বাইরে গেছে, আবার চান্স আসবে, করবে। তো রাজনীতিতে অনেক কিছু পরিস্থিতি অনুযায়ী ডিসিশান নিতে হয়। তখন সবাই আসছিল, আমাদেরও দরকার হচ্ছিল, আমাদের কাছে পপুলার মুখ ছিল না কেউ, আমরা বলছি যাকে চেনে, এটা পার্টি ডিসিশান নিয়েছে, আমি তখন সভাপতি ছিলাম, আমাকে মেনে নিতে হয়েছে। তো আবার পরিস্থিতি আরেকম আছে, আরেকম হতে পারে, তো তখন আরেকম ডিসিশান হবে, সেটা ঠিক ছিল কি বর্তমানটা ঠিক, এত বিচার করে রাজনীতিতে হয় না। এগোতে হয়, কখনো সফলতা আসে, কখনো আসে না, নেতৃত্ব পরিবর্তন হয়, পার্টির মধ্যে সব পাল্টে যায়, পার্টি এগোতে থাকে। 70 বছর ধরে আমরা কিছু করতে পারিনি, পার্টি তো পড়েছিল এখানে, 70 বছর পরে 70 পার করলাম আমরা বিধানসভাতে। তো কিছু ভালো ছিল, হ্যাঁ, তখন অনেকে আশা করেছিলেন যে আরও ভালো রেজাল্ট হতো, কিছু কিছু কারণে হয়নি, সেগুলো ভিন্ন লোকের ভিন্ন মত আছে, সেগুলো আলোচনাও হয়েছে, আগামী দিনেও হবে, হয়তো সেগুলোকে বাদ দিয়ে আগামী দিনে এগোবে। কিন্তু কোথাও কি আপনার যাদের সঙ্গে আপনি লড়াই করলেন, ধরুন রাজীব ব্যানার্জি, আজকে তারা তৃণমূলের সম্পদ, এই যে দল বদল, এই দল বদলগুলো আপনি কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ তো একই জায়গায় বসে আছে, এটাও তো বাস্তব। দেখুন, দল বদল তো রাজনীতি নতুন কিছু না, ক্রিকেট ফুটবলেও হয়, আর রাজনীতিটা প্রায় সেই পর্যায়ে চলে গেছে, যেখানে সুবিধা, যেখানে ভবিষ্যৎ সুরক্ষিত, মান সম্মান পদ পাওয়া যাবে, সেখানে রাজনীতি করে যারা তারা যায়। নীতি আদর্শটা সেকেন্ডারি, ওটা বলতে হয়, ব্যবহারে কজনের জীবনের মধ্যে সেটা আছে নাই। তো সেই জন্য কী হয়, যার মার্কেট ভ্যালু ভালো হবে লোক তার দিকে যাবে, যে কোম্পানির ভালো আর্থিক অবস্থা তার শেয়ার বিক্রি হবে। তো তখন বিজেপি জিতে যাচ্ছে এরকম মনে হয়েছিল, সেই জন্য মন্ত্রীরাও পার্টি ছেড়ে দিয়ে বিজেপিতে চলে এসেছিলেন। এটা আমাদের কৃতিত্ব, আমরা এই পরিস্থিতিটা তৈরি করেছিলাম, মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম, শুধু স্বপ্ন দেখাইনি, স্বপ্নকে সফল করার জন্য বলিদান দিয়েছিলাম, 200 লোক প্রাণ দিয়েছিল তার আগে, ভোটের আগে। তো এটা দেখে মানুষ বিশ্বাস করেছিল যে এরা সিরিয়াস বাংলার পরিবর্তনের ব্যাপারে, এদের সাহস আছে, দম আছে, পিছিয়ে যায়নি। তো তখন আমার কথাবার্তা যেটা তুমি বলছো, অনেকে আমার কথাকে বিতর্কিত মনে করতো, আমার তখন মনে হয়েছিল সমাজের জন্য বা আমার কর্মীদের জন্য যারা সামনে আছে তাদের চোখে চোখে বলার দরকার আছে, তারা যে কথা বোঝে, সাধারণ মানুষ যেটা সহজে বোঝে, সেই কথা বলার দরকার আছে। তখন সেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। বিতর্কিত অনেকে বলেছে, হয়তো বিতর্কিত যে কোনো বিষয়কেই বলা যায়, তো সেই জন্য ওটা কোনো প্রশ্ন নয়। তখন আমাদের মনে হয়েছিল এতে লাভ হয়েছে এবং হয়েছে, আজ হচ্ছে না কেন, আওয়াজই নেই আজ কেন? তো কেন আপনার অ্যানালাইসিস কেন আওয়াজ নেই, কেন আওয়াজ নেই? মানে ধরুন আমার আওয়াজ একরকম,
আর কারো আওয়াজ এরকম, কাজ করার ঢং আলাদা, পার্টি তো ওটাই আছে, কার্যপদ্ধতি ওটাই আছে, ব্যক্তি হিসেবে কিছু পরিবর্তন হয়, অ্যানালাইসিস চলছে, ওটা ঠিক কি এটা ঠিক সেটা ভবিষ্যতই বলবে। অ্যানালাইসিসকে অনন্তকাল ধরে তো চলতে পারে না একটা পার্টির, অন্তত বাংলার রাজনীতির প্রেক্ষাপটটা এখন যেখানে দাঁড়িয়ে আছে। না, পরিস্থিতি পাল্টায়, সে অনুযায়ী স্ট্র্যাটেজিও পাল্টায়। তো পরিস্থিতি পাল্টেছে, তখন আমরা লড়ালড়ি করে একটা অনুকূল পরিবেশ তৈরি করেছিলাম, মানুষ বিশ্বাস করেছিল বিজেপি জিতে যাবে, সবাই নয়, তাহলে তো ভোট সবাই দিয়ে দিত, বিশ্বাস করে অনেকে ভোট দেয়নি, কিন্তু অনেকে দিয়েছিল, নাহলে এই এত ভোট পেলাম কী করে। তো এখন হয়তো মনে হচ্ছে যে ডিসলাইট, কারণ পার্টি আছে, আওয়াজ দিলে সবাই বেরিয়ে পড়বে, তখন তো এক একজনকে এনে এনে অন্য পার্টি থেকে জুড়তে হয়েছিল, তারা সবাই আছে। দ্বিতীয় হচ্ছে যে তখনকার পরিস্থিতি অন্য ছিল, এখন সাধারণ মানুষ একেবারে নাক অবধি জল এসে গেছে, লোক মুক্তি চাইছে এই প্রশাসন থেকে, এই দুর্নীতি থেকে, এই হিংসা থেকে। মানুষের দায়টা এখন বেশি পরিবর্তন করার। আমরা তো আছি, আমরা তো এত লড়লাম, প্রাণ দিলাম, 250 লোক মরেছে, কষ্ট করেছে, বাড়ি ঘর ভেঙেছে হাজার হাজার লোকের, এখনও কেস চলছে, দোকানপাট নষ্ট করে দিয়েছে। তো কার্যকর্তারা একটু মনের দিক দিয়ে একটু ভীতও আছে, সংকুচিত আছে। সামনের ওই নেতৃত্ব, যে নেতৃত্ব আপনি দেখিয়েছিলেন, আমি সেটা বলতে চাই, সেটা কি আছে বঙ্গ রাজনীতিতে? একটা বিরোধী নেতার দরকার তো। না, নেতৃত্ব তো থাকেই সবসময়, আমার আগেও ছিল, আমার পরেও আছে, আগামী দিন আরও নেতৃত্ব আসবে, কারোর সঙ্গে কারো এইভাবে তো তুলনা হয় না। সেই পরিস্থিতিতে যেটা ঠিক মনে হয়েছিল সেটা আমি করেছিলাম বা আমাদের টিম করেছিল। এখন পরিস্থিতি আলাদা আছে, তখন পার্টি ছোট ছিল, পার্টির সাপোর্টার কম ছিল, ভোট কম ছিল, আমাদেরকে কর্মীদের উজ্জীবিত করতে হবে, যুবকরা ছিল, আর অন্য পার্টির লোককে নিয়ে আসতে হবে, সেই হিসাবে স্ট্র্যাটেজি বানিয়েছিলাম, সেটা সফল হয়েছে। আজ পার্টি বিরোধী পার্টি হিসেবে প্রতিষ্ঠিত, 40% কাছে ভোট, তো আর কতটা বাড়াতে হবে, কোন জায়গায় বাড়াতে হবে সেটা ঠিক করে সার্বিকভাবে একরকম হতে পারে না। তখন সারা পশ্চিমবাংলাকে আমরা জাগাবার চেষ্টা করেছিলাম, সেটা সফল হয়েছে, কুচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায়। এখন কি আছে, কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে, কিছু জায়গায় সমস্যা আছে, সেটা কেন আছে সেইভাবে সেখানে গিয়ে কাজ করে সেটাকে ঠিক করতে হবে। আমার মনে হয় লোহা গরম আছে, পেটাতে পারলেই হয়ে যাবে। আপনি কি স্বপ্ন সত্যি দেখেন, মানে বাস্তব স্বপ্ন দেখলে তো না, বাস্তব কি বলছে 2026-এ ক্ষমতা থেকে তো অনেকটা দূরে বিজেপি, এটা তো বাস্তব, এটা তো আপনি অ্যাকসেপ্ট করবেন? আমি স্বপ্ন টপ্ন দেখি বা ছোটোবেলায় খুব দেখেছিলাম না, আমি স্বপ্ন দেখাই, স্বপ্ন যে ঠিকঠাক দেখিয়েছিলাম সেটা লোকের অ্যাটিচিউডটাতে বুঝতে পেরেছে। তো নেতাকে তো স্বপ্ন দেখাতেই হবে, খালি স্বপ্ন দেখালে হবে না, সে স্বপ্নকে সফল করার জন্য বলিদানও দিতে হবে, লড়াইও করতে হবে, দুটো সামঞ্জস্য হলে লোকে আসবে, তাই হয়েছে। তো এখন আমরা, আমাদের সর্বভারতীয় নেতারা আসছেন, এখানকার নেতারাও আছেন, স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, ঠিক সময়ে ডিসক্লোজ হবে, পুজো পার হোক, আবার একটু হাওয়া গরম হবে, নির্বাচনের প্রস্তুতি চলবে, মাঝখানে অনেক ব্যাপার আছে, এসআইআর আছে, দিদিমণি পুজো দেখতে পারবেন না, ভয় উল্টাপাল্টা বলে দিচ্ছেন, এখন টিএমসির লোকেদের ঘুম উড়ে যাচ্ছে, পুজোটাই খারাপ হয়ে যাবে এসআইআরের নাম শুনে। ইলেকশন কমিশন যেভাবে প্রস্তুতি করছে, ট্রেনিং দেওয়া ইত্যাদি শুরু করে দিয়েছে, কিন্তু বিএলও পাওয়া যাচ্ছে না, প্রত্যেক বুথে সরকারি কর্মচারী একটা পার্মানেন্ট 80,000 খুঁজে পাচ্ছে না, সেখানে গোঁজ দেওয়া হচ্ছে, অস্থায়ী কর্মচারী, পার্ট টাইম, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল, সিভিক পুলিশকে ঢুকিয়ে চেষ্টা করা হচ্ছে। এমনকি কোনো টিচার পার্মানেন্ট কিন্তু সে টিএমসির ক্যাডার, তাকে নেওয়া যাবে না, কমপ্লেন করলে কেটে দেবে। এখন সে কোটা পুরো হচ্ছে না, যদি 50% পাওয়া যায়, তো যদি 2 মাসে 50% লোক একটা বুথ করে, তাহলে আরও 2 মাস বাড়াতে হবে, 4 মাস লাগবে সময়, কিন্তু করতে হবে। যদি সময় কম পড়ে, নির্বাচন না করে রাষ্ট্রপতি শাসন করতে হবে, আর্মি নামিয়ে এখানে এসআইআর করতে হবে, নাহলে 1 কোটি ফর্জি ভোটার, 1 কোটি 100 কোটি না বাদ দিলে এই ভোটের কোনো মানে হয় না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কোনো রিগ্রেট ফিল করেন একদম ব্যক্তিগত স্তরে? কখনো কি ভাবেন দিলীপ ঘোষকে যে বঙ্গ বিজেপি সমর্থকের স্বপ্ন দেখেছিল, না গেলেই হয়তো ভালো হতো? এটা ভীতু লোকেরা এরকম বলে, না গেলেই ভালো হতো, এই কথাটা না বললেই ভালো। দিলীপ ঘোষ ভেবেচিন্তেই বলে, আর যা বলে ওটা ঠিক বলে, ওখানে দাঁড়িয়ে থাকে। মন্দিরে যাব, কেউ কি বলবে বলে মন্দিরে যাব না, আমি এখন আমার স্ত্রীকে নিয়ে গেছি। তো কারো যদি হজম করতে অসুবিধা হয়, সে হোমিওপ্যাথি ওষুধ খাক। দিলীপ ঘোষ ভেবেচিন্তে গেছে, আর মন্দিরে যদি উনি আসেন, তাহলে আরে আমি ভগবানকে দেখতে যাচ্ছি, মন্দিরে ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কেউ এসে গেল উপরই, সেটা আপত্তি নেই, আমার দৃষ্টি তো ভগবানের দিকে আছে, চকানয়ন। আর কেউ যদি আশেপাশে এসে যায়, দেখা হয়ে গেল, সে যে যত বড় হোক আর ছোটো হোক, সেখানে হাজার হাজার লোক ছিল, তার মধ্যে মুখ্যমন্ত্রীও ছিলেন, তিনিও বসেছিলেন দেখা করুন বলে। তা আমার কি করার আছে, আমি গেছি, ঠাঁটসে দেখা করেছি, কথা বলেছি, চোখে চোখ রেখে। উনি সসম্মানে আমাকে ডেকেছেন, আমাকে বিদায় করেছেন,
আমার এর মধ্যে কোনো খারাপ দেখিনি, অনেকেরই হয়তো খারাপ হয়ে গেছে, জানি না, হয়তো হিংসা হয়েছে। কিন্তু তার পরের দিন আপনাকে প্রেস কনফারেন্স করতে হলো এমন একটা সাবজেক্টকে নিয়ে, যেই সাবজেক্টকে নিয়ে আপনি শেষ 5 বছরে প্রেস কনফারেন্স কোনো দিন করেননি। দীঘার মতো একটি জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতে হচ্ছে, ক্লারিফিকেশন দিতে হচ্ছে, জাস্টিফিকেশন দিতে হচ্ছে। এইটা তো আনএক্সপেক্টেড, আমি এটা বলতে চাইছি। প্রশ্ন তোলে, জাস্টিফিকেশন নেই, ক্লারিফিকেশন। তার উত্তর আমি দিই চিরদিন। আর যে ভাষায় দিয়েছি ওটা আমার ভাষা, তারপরে অনেকেরই পেট খারাপ হয়ে গেছে। কিন্তু আপনার একটা বক্তৃতা ভাইরাল হয়েছিল বহু ইউটিউবারকে নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে কি আপনি সেই বক্তৃতাটাকে অ্যাকসেপ্ট, মানে নিজেরটাকেই নিজে অ্যাকসেপ্ট করবেন? বলেছি, ভেবে বলেছি, বললাম তো আমি কখনো পিছিয়ে গেছি আফসোস নেই দেখেছো আপনার? কোনোদিন? না। আর যাদের বলেছিলাম তাদের অবস্থা দেখেছো তুমি? আর শুধু তাই নয়, সেদিন আমি একটা পোস্ট করেছি, মেট্রোলজি ডিপার্টমেন্ট একটা তথ্য দিয়েছে ঝড় বৃষ্টির দিনে, সেটাই পোস্ট করেছি। এটা কোনো রাজনীতি নয়, আমার কথাও নয়। মানুষকে ইনফরমেশান দেওয়াটা সোশ্যাল মিডিয়া আমি সেই জন্য ব্যবহার করি, কারোকে তেল মারার জন্য করি না, পয়সা কামাবার জন্য করি না, বা কাউকে গালাগালি দেওয়ার জন্য করি না। আমি আমার মনের কথা, বা আমি আমার কথাই বলি, কারোর দেখি না কোনোদিন কারো পোস্ট, সেটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। সেটা নিয়ে কষ্ট হয়েছে অনেকের। সরকার যেটা বলেছে তথ্য অনুযায়ী আপনিও ঠিক সেটাই বলেছেন, আমরাও দেখেছি সেই পোস্ট। দাবিদারি করা আর লোকের কথায় অন্যকে গালাগালি দেওয়া ছাড়া কিছু না, তারা বুঝতে পারবে না দিলীপ ঘোষ। কিন্তু এটা তো বাস্তব যে সরকারের লাইন এবং দিলীপ ঘোষের লাইন এক হয়ে গেলে প্রশ্ন উঠবে, কারণ আপনি বিরোধী নেতা, এটা তো বাস্তব। বিরোধী বলে সবসময় গালাগালি দেবো নাকি? আমি তো বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে, আপনার কাজ করুন, সঙ্গে আমি আছি। আপনার কাজ করে হিসাব দিন টাকার, আমি কেন্দ্রে গিয়ে বলবো যে টাকা দিন, আপনি সেটা না করলে আপনার সঙ্গে নেই, তো কার বলার দম আছে? আমরা তো চাই জনগণের কাজ হোক, আর করবে তো সরকার, আমি তো করতে পারবো না। ক্ষমতা, টাকা পয়সা তাদের কাছে আছে। তাহলে টাকা নিন, টাকা কম পড়লে বলুন, আমরাও দিল্লির সঙ্গে লড়াই করব, কারণ বাংলার মানুষের প্রয়োজন আছে। কিন্তু দিল্লি এরা চুরি করা সত্ত্বেও টাকা এই জন্য দেয় যে পশ্চিমবঙ্গের মানুষের কষ্ট যেন না হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি তো অ্যাকসেপ্ট করতে হবে যে সোশ্যাল মিডিয়ায় যারা বিজেপির হয়ে লাগাতার প্রচার করেছে বা করে, তাদের একটা আলাদা ভ্যালু আছে। কিন্তু আপনার ওই বক্তব্য কোথাও গিয়ে তাদের ওই যে লড়াই, সেটাকেও তো একটা ছোট করা হয়েছে। না, কে লড়াই করছে? কাকে আমরা ঠিকা দিচ্ছি লড়াই করতে? এই লোকগুলো কোথায় ছিল যখন আমি লড়াই করছিলাম? দেখিনি তো। বিজেপির হয়ে কোনো দিন সোশ্যাল মিডিয়া দেখেছো? কোনো মিডিয়া দেখেছো? ভয় করতো না, বিজেপির পক্ষে লিখলে টাইট দেবে মমতা ব্যানার্জি। কেউ যদি করে থাকে পেটের জন্য করেছে, বিজেপির জন্য কেউ করে না, এর জন্য পরিষ্কার জেনে রাখো। আমি এই কথাই বলবো, পেটের জন্য করছে। বিজেপি বললে ভাত চলছে, বিজেপির নামে করছে। কাল না চললে অন্ধকারের জন্য করবে। এই সব যারা দেহোপজীবিনী, তাদের জন্য দিলীপ ঘোষ ভাবে না। কিন্তু এটা তো বাস্তব দিলদা, আপনার নামে যতগুলো কেস হয়েছে, বহু ইউটিউবারের নামেও ততগুলো কেস হয়েছে, এবং আপনার নামে তো ইলেকশন কমিশনে অবধি কেস করেছে তৃণমূল। আমি যখন আগেরবার ইন্টারভিউ নিতে এসেছিলাম, আমি যদি তথ্য ভুল না করি। ফলে এই যারা ডিজিটাল মিডিয়ায় লড়াই করছে, আপনি হয়তো ভাবছেন পেটের জন্য করছে, বিজেপির হয়ে করছে না, কিন্তু তারাও তো একটা আইনত ঝুটঝামেলা আসতে পারে, এত রিস্ক ফ্যাক্টর আছে, এসব জেনে করছে। এটাকে তো কোথাও গিয়ে আপনাকে একটা রিওয়ার্ড বা অ্যাওয়ার্ডেড একটা করতে হবে। না, সে করতে পারে। কেউ যদি সরকারকে গালাগালি দেয়, সে বিজেপি হয়ে গেল নাকি? আমরা গালাগালির জন্য রাজনীতি করি না, আমরা জনগণের জন্য করি। হ্যাঁ, জনগণের বা সমাজের বা দেশের বিরুদ্ধে কিছু করলে, দুর্নীতি করলে, তার বিরোধিতা করবো। সেজন্য লোক আমাদের পাঠিয়েছে, আমাদেরকে ভোট দিয়েছে, সেটা করো। তার মানে বিজেপি হতে পারে কি? সবাই করতে পারে। এখানে সিপিএমের সময় কংগ্রেসটা কেস খেয়েছে, কংগ্রেসের সময় সিপিএম কেস খেয়েছে, টিএমসির লোকেরা কেস খেয়েছে, কে খায়নি? আমরা বিরোধিতা করছি, আমরা সিপিএমের সময় খেয়েছি, টিএমসির সময় খাচ্ছি। আমি গত লোকসভাতে 28টা কেসের যা আমার কাছে রেকর্ড ছিল, আমি সেটা জানাতে হয়, পেপারে অ্যাডভার্টাইজ করতে হয়, আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি। তারপরে হয়তো কোথাও কিছু কেস আমার কাছে যারা জানা আছে, আমি আরটিআই করেছিলাম এখানকার পুলিশ প্রধানকে, যে কোন কোর্টে কত কেস আছে আমাকে জানানো হোক, কারণ পুলিশই করেছে। দেয়নি, কিছুর উত্তর দেয় না। আমার কাছে যা ছিল, যে কোর্টে আমাকে অ্যাপিয়ার হতে হয়, প্রতি মাসে কোথাও কোথাও কোর্টে যেতে হয় সারা বাংলার সঙ্গে, তো আমার রেকর্ডে যা ছিল সেটা আমি লিখে দিয়েছি বিধানসভা। এতে কয়েক ডজন কেস আছে, কেস থাকবে, কেস হবে বিরোধিতা করলে। আর মিডিয়া চালালে কেস হবে না তার মানে এই নয়। আর মিডিয়া চালাতে গিয়ে কেস হয়েছে মানে সে বিজেপি হয়ে গেল, এটা আমি মানি না। সাম্প্রতিক সময় একটা ক্লিপিংস ভাইরাল হয়েছে, আপনি পাশে বসে আছে আপনার স্ত্রীর, সেটা নিয়ে একটা বিতর্ক আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম। শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কিছু কথা বলা হয়েছে। পার্টিকুলার এই ধরনের কমেন্ট, এই ধরনের বিতর্ককে আপনি কিভাবে দেখেন? দেখো ভাই, গণতন্ত্রে সবার বলার অধিকার আছে। আমার স্ত্রী বলে কি তার মুখে আমি সেলাই করে দিচ্ছি নাকি? সে একজন রাজনীতিক কর্মী, সে আমার আগের থেকে রাজনীতি করছে, তার মতামত থাকতে পারে। সবাই মেপে ঝুঁকে বেঁধে কথা বলবে আমার মনে হয় না, আর আমি এটা বিশ্বাসও করি না। দিলীপ ঘোষ কোনোদিন আমি বলেনি। তো হতে পারে এদিক ওদিক হয়েছে, বা ওটা তার বলা ঠিক হয়েছে কিনা সে বিচার করবে।
আর তার দায় আমার নেই। আমি আমার বউকে বাড়িতে তালাবন্ধ করে রেখে দেবো, ওই জন্য আমি বিয়ে করে নিয়ে আসিনি। আমি বলেছি তুমি স্বতন্ত্র আছো, তোমার সম্পূর্ণ অধিকার আছে, তুমি রাজনীতি করবে কিন্তু এটা তুমি ঠিক করো, নাও করতে পারো, করতেও পারো, কী করো এটা তুমি ঠিক করো। তো সেই জন্য কোনো কথা কেউ চাইছে বা চাইছে না বলে ওরকম বলতে হবে, দিলীপ ঘোষ এটা মনে করে না। আর আমার বউ যদি বলে থাকে তার মত বলেছে সেটা, তাকে কোনোদিন কেউ জিজ্ঞেস করবে, সে বলবে। আপনি নিজে কি বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী? আমি কাউকে কোনো সার্টিফিকেট দিতে চাই না, কারো কোনো সমালোচনা করতে চাই না। আমরা সবাই সমাজের কাছে দায়বদ্ধ, যতই লাফাও ঝাঁপাও একদিন তোমাকে জবাব দিতে হবে, কে কী না আছে না। দিলীপ ঘোষ যা করেছে তার জন্য আমি সাজা নিতে প্রস্তুত আছি, ভুগতে রাজি আছি, পুরস্কারের দরকার নেই আমার। 2026-এ দিলীপ ঘোষকে ফের একবার ময়দানে নামবে মানে আপনি বলতে পারেন বিভিন্ন কর্মসূচিতে যাই। পার্টি নামালে আমাকে বলে বিধানসভায় তুমি যাও প্রচার করো, ঠিক আছে। আমার লোকসভায় বলা হলো তোমাকে দাঁড়াতে দেওয়া হবে না, তুমি প্রচার করো, হেলিকপ্টার নাও, নাও। তখন আমি লোকসভায় ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, করেছি। এবারে আমি কোনো দায়িত্ব নেই, পার্টি যদি বলে ইলেকশন লড়ো তো ঠিক আছে, 3বার বলেছে লড়েছি। পার্টি বলে তোমাকে ইলেকশন লড়তে হবে, তুমি প্রচার করো, ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, তাও ঠিক আছে। সব পার্টির হাতে, আমি নিজের ইচ্ছা রাজনীতিতে আসিনি, আমি জীবনে কারো কিছু হাত জোড় করিনি, কাউ কিছু চাইনি। ব্যাস আমাকে যদি পার্টি যেদিন বলবে হয়ে গেছে ভাই তোমার ইনিংস, হাঁটো, অন্য কাজ করবো। যে দিলীপ ঘোষের উত্থান সংঘ পরিবারকে আঁকড়ে ধরে, সেই দিলীপ ঘোষ তৃণমূলে যাবে কি যাবে না এই নিয়ে যখন তরজা হয়, এই 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 তর্ক বিতর্কটা কীভাবে দেখেন? তর্ক বিতর্ক বিনা অনুষ্ঠান হয় না, রাজনীতিতে সব প্রি প্ল্যান্ড হয়। হয়তো আমি পার্টিতে থাকার জন্য বড় জায়গা দখল করে আছি, লোকের মনে হোক কর্মীদের, তাতে কারো অসুবিধা হতে পারে। এই ধরনের অভিযান এজেন্ডা চালানো রাজনীতিতে নতুন নয়, সে ভিতরে হোক বাইরে হোক চলতেই থাকে। মোদিজির বিরুদ্ধে হয়নি, তিনি জবে থেকে রাজনীতিতে ক্ষমতায় এসছেন, 2000 থেকে চলছে, তিনি এগোচ্ছেন। তো রাজনীতিতে এগুলো মেনে নিতে হবে, হ্যাঁ এটা ঠিকই আছে। আজ যেমন ভারতবর্ষের বিরুদ্ধে সারা বিশ্বে সে ষড়যন্ত্রকার কে ভারত উত্থান হোক এটা কেউ চায় না, ভারতের ভেতরে হচ্ছে। আমাদের পার্টি, আমাদের বিরোধী নেতারা তারা করছেন, বিদেশের টাকা পয়সা লোকজন মিডিয়া চালাচ্ছে, তো তার বিরুদ্ধে লড়ছি কিনা আমরা? মোদির নেতৃত্বে আমরা লড়ছি, আমরা এগোচ্ছি, এটা পার্ট অফ দ্য গেম, লড়তে হবে। হ্যাঁ, আমি অত সময় নষ্ট করি না, আমার অত টাকা পয়সা খরচা করার বা টাকা নেই, এগুলোকে আমি পাত্তা দিই না। স্রেফ ওই বৃষ্টির জলের মতো গায়ে লাগে, দুদিন পরে শুকিয়ে যায়, লোক বুঝে যায় কোনটা ঠিক কোনটা ভুল। না, দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছে না, তাহলে এটা দিলীপ ঘোষ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারছে ক্যামেরায়? কেন বলতে যাব? কি অধিকার দিয়ে তোমাকে আমাকে জিজ্ঞেস করার তৃণমূল যাবো কি না? যে 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 প্রশ্ন আপনি তো বললেন যে প্রশ্ন উঠলে দিলীপ ঘোষ জবাব দেয়, প্রশ্ন আমার নয়, সাধারণ। আমি তো ডায়াসে দিয়েছি এবং সবাইকে দেখিয়ে দিয়েছি। সেদিন বহু জায়গায় সভা হয়েছে, চর্চা কোনটা হয়েছে? আমি মন্দিরে গেছি, আমি তো মন্দিরে গেছিলাম ভগবানের কাছে, সেটা নিয়ে খুব চর্চা হয়েছে। বহু লোক বহু কিছু করেছেন পাবলিসিটির জন্য, পাবলিসিটি কার হয়েছে? 1 পয়সা খরচা করে নিয়ে গেছি, খেয়েছি, দিয়েছি, সরকারি পয়সায় থেকেছি, সবার মুখে জামাঘষি দিয়ে চলে এসেছি। এটাই দিলীপ ঘোষ, এরকমই থাকবে। তুমি যদি ঠিক থাকো সব ঠিক থাকবে। সাময়িক মেয়ে গেল সরে গেল, রাজনীতিতে এগুলো প্রতিদিন হবে। তোমাকে বদনাম করার, কুৎসা করা, যদি তোমার দম থাকে, তোমার উপযোগিতা থাকে, তোমার বিরোধিতা হবে, তোমার দম থাকলে তুমি বিরোধিতাকে ভেদ করে চলে আসবে। যারা পেছনে পড়ে থাকে তারা পেছনেই পড়ে থাকে। দিলীপ ঘোষ পেছনে তাকায়নি, কারো পেছনে লাগেনি। জ্যোতিষীতে বিশ্বাস করেন? ভালো সময় আসবে জানেন, বিশ্বাস করেন? বিশ্বাস ও বিশ্বাস নেই, এটা একটা হবির মতো, যেমন সিনেমা দেখা ভালো লাগে। আপনি বলেছিলেন মেদিনীপুরের কোন হলে ঢুকে গিয়ে সিনেমা দেখেন, ফাইটার দেখেছিলেন একবার? ওখানে একটা হল আছে, আমরা এই ধরনের কোনো সিনেমা এলে মাঝে মধ্যে গিয়ে ওখানে দেখি। এবারে তো আমি উড়িষ্যায় চলে গেলাম 50 জনকে নিয়ে, ট্রেনে করে বেঙ্গল ফাইল দেখে এলাম বালেশ্বরে। তো এসব সিনেমা টিনেমা যেন অ্যামিউজমেন্ট হয়, এটা ওখানেটা সেরকমই আছে। হ্যাঁ, জ্যোতিষ একটা বিজ্ঞান, ঠিকঠাক ইউজ করলে ভালো, হোমিওপ্যাথি ভালো চিকিৎসা, কিন্তু ভালো ডাক্তার হতে হবে। তো আপনার ভাগ্যে বিশ্বাস করেন? দিলীপ ঘোষের ভাগ্যে একটা আছেই, ভাগ্য তৈরিও করা যায়। 4টে জিনিস লড়াই করে পাওয়া যায়, পঞ্চম হচ্ছে ভাগ্য। কিন্তু আগে তো 4টে জিনিস চাই। তুমি সবজি আনলে না, মশলাটা কোথায় দেবে? গরম মশলা কোথায় দেবে? রান্নাবান্না করো, শেষে গরম মশলাটা দাও। রাজনীতি না করলে দিলীপ ঘোষ কী করবে? কখনো ভেবেছে এই প্রশ্ন? কখনো? অনেক কিছু করেছি আমি, অনেক কিছু করতেও পারি, সেজন্য করছি অনেক কিছু। আমি রাজনীতি নয়, আমি সারাদিন যে কাজ করি, বিভিন্ন কাজ করি, সব রাজনৈতিক কাজ নেই, কম করি রাজনৈতিক কাজ। এখন তো রাজনৈতিক দায়িত্ব নেই, রাজনৈতিক মিছিল মিটিং, রাজনৈতিক মিটিং আমি যাই না, কিন্তু জনসম্পর্কের জন্য হাজার রাস্তা খোলা আছে। আমার পোস্ট দেখো, আমি সারাদিন ব্যস্ত থাকি, লোকের সঙ্গে দেখা করি, পার্টির লোকেদের সঙ্গে দেখা করি, তারা চান আমি যাই, দেখা করি, পুরোনো একসঙ্গে লড়াই করেছি আমরা,
অনেকের একটু মন খারাপ আছে, দেখি কথা বলে আমরা, আরে লড়াই হবে, টিকে থাকো, লেগে থাকো। হ্যাঁ, আবার তাহলে খেলা হবে কি? খেলা হবে, খেলা তো চলছেই। দিদি আমার শেষ একটা প্রশ্ন, বিজেপি সাপোর্টার যারা দিলীপ ঘোষকে দেখে একদিন রাজনীতিতে এসেছেন, বহুজনকে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি, আপনার ওই লড়াইকে তারা নিজেদের লড়াই ভেবেছিলেন, ঝাঁপিয়ে তো পড়েছিলেন, এটা তো বাস্তব। তাদের উদ্দেশ্যে আজকে দিলীপ ঘোষের বার্তা কী থাকবে? ভবিষ্যৎ কিভাবে এগোতে চান দিলীপ দা বা দিলীপ দার নেতৃত্বে? ফের একবার কি উত্তাল হতে পারে বাংলা? তাদেরকে বলছি, আপনারা যেমন পার্টির সাপোর্টার, পার্টির কর্মী, দিলীপ ঘোষও তাই। এত বড় পার্টির মধ্যে আমি একজন কর্মী। পার্টি একসময় আমাকে মনে করেছিল এই কাজ দেওয়া হয়, দিয়েছে আমাকে, আমি করেছি আমার মতো, আপনারা সহযোগিতা করেছেন। সেটা পার্টির উপরে ভরসা রাখুন, পার্টির নীতি, আদর্শ, কর্মপদ্ধতি এবং পার্টির নেতৃত্ব, যার দ্বারা আমরা এর দূরে গিয়েছি। নেতৃত্ব পাল্টাতেই থাকে, কিন্তু পার্টির নীতি, আদর্শ, কর্মপদ্ধতি পাল্টায় না, লক্ষ্য পাল্টায় না। সেটা ঠিক আছে, সেখানে যেরকমভাবে কাজ করেছেন সবাই লেগে থাকুন। পরিস্থিতি অনুযায়ী কিছু আপ ডাউন হয়ে ঘাবড়াবার কোনো দরকার নেই। সমুদ্রের ঢেউ আসে যায়, সমুদ্র ঠিক থাকে। তো সেখানে পার্টির উপরে ভরসা রাখুন, পার্টির নেতৃত্বের উপরে ভরসা রাখুন, পুরো শক্তি সামর্থ্য লাগান। পশ্চিমবাংলার পরিবর্তন খুব দরকার আছে। সত্যি সময়ে চলিয়া যায় নদীর স্রোতের পায়, এই যেন ভিনটেজ দিলীপ ঘোষ। সমালোচনা, আত্মসমালোচনা, তর্ক বিতর্ক, সমস্ত কিছুর উত্তর স্ট্রেট ব্যাটে। ইডেনে খেলা দেখতে জানতো, হয়তো ধোনির মতো হেলিকপ্টার শটে প্রত্যেকটা প্রশ্ন আজকেও যেভাবে উড়িয়ে দিলেন, মনে হয় দিলীপ দা হয়তো বঙ্গ রাজনীতির এক এবং অদ্বিতীয়ম। থাকলেও আলোচনা, না থাকলেও আলোচনা। মিডিয়ার উপরে রাগ থাকতে পারে, কিন্তু এটা বাস্তব, দিলীপ দা যে কথাগুলো বলে, মিডিয়া তাকে দূরে সরিয়ে রাখারও ক্ষমতা হয়তো নেই। তা আজকে পাশে বসে আমি ফের উপলব্ধি করলাম। দুর্গাপুজো ভালো কাটুক। অসংখ্য ধন্যবাদ দিলীপ দা, ধন্যবাদ সকলকে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। 10 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের হয়েছে, আরও সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করবেন, জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।